জটাজুটা সমাযুক্তম অর্ধেন্দুকৃতশেখরম লোচনত্রয় সংযুক্তম পূর্ণেন্দু সদৃশাননম। এই পট পরিবর্তনের পর এবারে দুর্গাপুজোর শেপটা কেমন হতে পারে? এবছর সেই সুরুচির সঙ্গে তো কাজ করার কথা ছিল তোমার, কি ভাবছো সেটা নিয়ে? এইটা বোধহয় না হলে ভালো হতো। এই দুর্গাপুজোর প্যান্ডেল করতে গেলে মোটামুটি একটা 3-3.5 মাস সময় লাগেই। এই মুহূর্তের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি সেই পুজোর সভাপতি, সেই রকম একটি পুজো এবার অনির্বাণ করছে, এটা নিয়ে কতটা এক্সাইটেড? কোন পুজোতে সব থেকে তিক্ত অভিজ্ঞতা হয়েছে? গত বছর আহিরিটলা সার্বজনীন পুরো পারফর্মিং আর্টটাই বন্ধ করে দিয়েছিল সপ্তমীর দিন সকালবেলা, কাজেই মণ্ডপটার মণ্ডপই থাকলো না। এই রাজনৈতিক জায়গাটা না থাকলে ভালো হতো, কি মনে হয় একজন শিল্পী হিসাবে? এতে দোষের কিছু আমি দেখি না। ক্লাবগুলো একটা অনুদান পাবে, যাই হোক না কেন, এইটা নিয়ে কি মনে হয় যে এটা কি পাওয়া সত্যি উচিত ছিল, বা এটা কতটা পুজোকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছে? সেই পুজোর কাছে 1 লক্ষ টাকাতে কি এসে যায়? যদি সত্যি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা এই ধরনের কোনো বড় ছায়া না থাকে, তাহলে কি বাজেটটাও ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব? পার্থবাবুকে ছাড়া নাকতলা উদয়ন কিন্তু বেশ কয়েক বছর দুর্গাপুজো করলো এবং বড় করেই করলো। এটা কোথাও একটা সোনার পাথরবাটির মতন চিন্তা হবে না? না, কার্নিভাল এবং রেড রোডে সেই কার্নিভাল হতো, এই কার্নিভালের বিষয়টাকে কিভাবে দেখছো? একদম আমার পছন্দ নয়। শিল্প, দেখো, শিল্প শুধু শিল্পীর ওপরে নির্ভর করে না। এই চর্চাটা একতরফা হয়ে গেলে না এই পরিণতি হয়। কলকাতার দুর্গাপুজো কিন্তু রাস্তায় বা মাঠে যেখানেই হোক সেটা সরকারি জায়গা। এইটা যদি একটু সরকারি গাইডলাইন যেটাই হবে সেটা যদি একটু আমাদের হাতে এসে যায়, কারণ আর সময় নেই আমাদের হাতে। রাজ্যের রাজনৈতিক পাড়া পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, এবং তারপর থেকে প্রতিদিনই রাজনৈতিক যে রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চে একের পর এক নাটক অভিনয় হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক নাটক, এবং সেই অঙ্কতে কোন দিকে পাল্লা ভারী কোন দিকে পাল্লা কম, এইটা তো চলছেই। পাশাপাশি এই যখন পট পরিবর্তন হয় তখন কয়েকটি প্রশ্ন সামনের দিকে উঠে আসে, খুব প্রাসঙ্গিকভাবে উঠে আসে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য একটি প্রসঙ্গ হচ্ছে কলকাতার দুর্গাপুজো। কলকাতা কেন বলছি, তার কারণ থিমের দুর্গাপুজো বলতেই কলকাতার দুর্গাপুজোকে বোঝায়, যেখানে প্রচুর মানুষের ইনভলভমেন্ট, হাজার হাজার মানুষ সেখানে নানান রকম কর্মের সঙ্গে যুক্ত থাকেন, শিল্পীরা যুক্ত থাকেন, এবং পাশাপাশি সেই অধিকাংশ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাম থেকে উঠে আসেন। ফলে এই যে গ্রামের মানুষের কর্মসংস্থান শহরে এই কয়েক মাস ধরে চলে, এটার দিকে মুখিয়ে থাকেন প্রত্যেকটি বাঙালি। একদিকে বাঙালির উৎসব, আর অন্যদিকে কর্মসংস্থানের একটা বড় জায়গা। স্বভাবতই পট পরিবর্তনের পর এই দুর্গাপুজোর শেপটা কেমন হবে এবারের দুর্গাপুজো, তা নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। ইতিমধ্যেই আমরা একটা পডকাস্টে সেটা নিয়ে আলোচনা করেছি, আজও সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই আলোচনার জন্য যিনি আছেন তার সম্পর্কে দু একটা কথা বলতেই হবে। ইতিমধ্যেই আপনারা দেখতে শুরু করেছেন শুনবো তোমায়, আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের যিনি অতিথি, তিনি 21 বছর ধরে, অর্থাৎ 2004 থেকে 2025 পর্যন্ত এই সময়কাল 21 বছর ধরে তিনি 95টার বেশি পুজো করেছেন, এবং তিনি নিজেকে এই যে এত সংখ্যাধিক্য পুজোর সংখ্যাধিক্য রয়েছে, সেই জন্য তিনি নিজেকে প্যান্ডেলওয়ালা বলেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন। এখন আর আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, অনির্বাণ দাস, তিনি নিজেকে অনির্বাণ প্যান্ডেলওয়ালাই এখনও বলতে স্বচ্ছন্দ বোধ করেন। শিল্পী অনির্বাণ দাস আমাদের সঙ্গে আছেন, স্বাগত জানাই শুনবো তোমায়। প্রথমেই যে জিনিসটা মনে হচ্ছে, এক কথায় যদি আমরা বলি যে এই পট পরিবর্তনের পর এবারে দুর্গাপুজোর শেপটা কেমন হতে পারে, তুমি কেমন দেখছো সেটা? দেখো, দুর্গাপুজোর তোড়জোড়টা মনের মধ্যে শুরু হয়
দুর্গাপুজোর পর থেকেই, এবং আমাদের পুজোর বায়না হয়ে যায় দুর্গাপুজোর পরেই, লক্ষ্মী পুজোর মধ্যেই সব পুজো ঠিক হয়ে যায় কোথায় কাজ করব। সেসব তো পট পরিবর্তনের আগেই হয়ে গেছে। মাঠে ময়দানে পুজোর কাজ শুরু হয় মোটামুটিভাবে রথযাত্রা, স্নানযাত্রা এই সময়টায়, মানে জুনের শেষ বা জুলাইয়ের মাঝামাঝিতে কাজ শুরু হয়ে যায়। কারণ এই দুর্গাপুজোর প্যান্ডেল করতে গেলে মোটামুটি একটা 3-3.5 মাস সময় লাগেই, প্রতিমা করতেও লাগে ওই সময়টা। তো আমরা কাজ শুরু করব, আমিও প্রস্তুতি নিয়ে ফেলেছি, এই মাসের শেষ থেকে শুরু হবে কাজ। দেখো, কিছু পুজো যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এরকম লোকদের দ্বারা পরিচালিত, এবং রাজনৈতিক প্রভাবের ফলে বিজ্ঞাপন এবং বাকি সমস্ত জিনিসপত্র অ্যারেঞ্জমেন্টের সুবিধা হতো যাদের, সেই পুজোগুলো একটু এফেক্টেড। কারণ তাদের পদ নেই, পদমর্যাদা নেই, তার ফলে তারা কতটা তাদের ইনফ্লুয়েন্স কাজ করবে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। আর কিছু কিছু লোক তো উপস্থিতি নেই। বাদ বাকি পুজোতে খুব প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। যে পুজোরগুলোর কথা হচ্ছিল, এই যে রাজনৈতিক বিভিন্ন মানুষের প্রভাব ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য একটি পুজো তো সুরুচি সংঘ, এবং তার মধ্যে আমরা জানি সেই সুরুচি নিয়ে আলাদা করে আমি আর বলছি না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে সুরুচি সংঘের কী অবস্থা। এবছর সেই সুরুচি সঙ্গে তো কাজ করার কথা ছিল, তোমার কি ভাবছো সেটা নিয়ে? ওরা গত বছর পুজোর পরেই আমায় বলে রেখেছিল, গত বছর আমি কাজ করেছিলাম ওখানে। তারপরে ভোটের কারণে পরে কথা হবে এরকমই ওরা বলেছিল, এবং তারপরে তো আর কেউ যোগাযোগ এখনো করেনি। কিন্তু যদি যোগাযোগ করে নিশ্চয়ই পুজোর সুযোগ যদি থাকে করার, তাহলে না করার কোনো কারণ নেই। সুরুচি সংঘ ছাড়াও এবছর অনির্বাণের ঝুলিতে আরও একটি গুরুত্বপূর্ণ পুজো রয়েছে, সেটা হচ্ছে যে এবার কাঁথিতে একবারে আমাদের যে মুখ্যমন্ত্রী, এই মুহূর্তের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার যে গড়, সেই গড়ে তারই বাড়ির কাছে, এবং তিনি সেই পুজোর সভাপতি, সেই রকম একটি পুজো এবার অনির্বাণ করছে। এটা নিয়ে কতটা এক্সাইটেড? খুবই। দুটো কারণ। একটা, প্রথমত আমাদের রাজ্যের ভার যার কাঁধে, তার পাড়ার পুজো, তার সঙ্গে তার সম্মান জড়িয়ে আছে, তার ভালো লাগা খারাপ লাগার দিকে নজর রাখার চেষ্টা করব। দ্বিতীয় কারণ, আমি নিজে মেদিনীপুরের ছেলে, আমার বাড়ি মেদিনীপুর শহরে, এবং আমরা স্বাধীনতা সংগ্রামী পরিবার। আমার দাদুর দীর্ঘ অনেক বছর জেল খেটেছেন, বার্জ মার্ডারের সময় আমার দাদু ধরা পড়েন। তো সেই কারণেও মেদিনীপুর জেলায় আমার প্রথম দুর্গাপুজো। আমি খুবই এক্সাইটেড এই কাজটা নিয়ে। মানে নিজের মাঠে, নিজের জায়গায় খেলা আর কি, যাকে আমরা বলি মানে হোমলি ম্যাচ। তো এটা একটা হোমলি ম্যাচের মতন একটা জায়গা হচ্ছে মেদিনীপুরে। ভূমিপুত্র মেদিনীপুরে পুজো করছেন এবার। আর একটা জিনিস হচ্ছে যে এই গত 14ই জুন আমরা ফোরাম ফর দুর্গোৎসবের যে ওদের রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে অনেকগুলো জিনিস ঘটতে দেখলাম, নতুন কিছু জিনিস ঘটতে দেখলাম। সেটা তারা যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগটা তো সাধুবাদ জানাতেই হবে। 4000-এর বেশি মানুষ এই সময় দাঁড়িয়ে তারা রক্তদান করেছেন, এবং এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। এবং তাতে বোঝাও গেছে যে কলকাতার দুর্গাপুজোকে ঘিরে যে সমস্ত পুজো উদ্যোক্তারা আছেন, শিল্পীরা আছেন, বা যত মানুষ যুক্ত থাকেন, তাদের কতটা আন্তরিক প্রয়াস থাকে সেই উদ্যোগগুলোর মধ্যে। এখান থেকে কিছুটা বোঝা যায়, এটা একটা খুব বড় দিক। কিন্তু সেখানে এবার দুজন ব্যক্তিত্বকে আমরা আলাদা করে দেখলাম, এবং তাদেরকে মঞ্চেও দেখলাম। একজন আমাদের বিধায়ক সজল ঘোষ, এবং আরেকজন হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী তাপসবাবু। তো তাদের উপস্থিতিটা থেকে একটা জিনিস তারা বারবার করে বলার চেষ্টা করলেন যে এবারও পুজো হবে। কিন্তু বড় পুজোগুলো যেগুলো শুরু হয়ে যাওয়ার কথা, আমার পুরনো অভিজ্ঞতায় আমি দেখেছি যে সেই পুজোগুলো ইতিমধ্যে সেখানে বাঁশের কাজ, স্ট্রাকচারের কাজ শুরু হয়ে যায় বেশিরভাগ পুজোর, বড় পুজো।
কিন্তু এখনও কিন্তু সেই অবস্থানগুলো, সেই জায়গাতে কিভাবে পুজো হবে তার কোনো পরিকল্পনা বা উদ্যোক্তাদের পক্ষ থেকে এগিয়ে কিছু বলা, সেইটা খুব একটা বোঝা যাচ্ছে না। অন্তত কলকাতার মধ্যে যদি 50টা বড় পুজো হয়, তার মধ্যে একবারে বাছাই করা 15টা বড় পুজোকে যদি বলি, তার মধ্যে কোনোটাতেই দেখা যাচ্ছে না সেই অর্থে। তো তাহলে পরে কি ভবিষ্যৎটা, মানে এই পুজোগুলো কি, এই থিম পুজোগুলো কি ঘেটে যেতে পারে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় একটা জায়গা যে বারবার করে তারা উল্লেখ করেছেন, এবার যেন মা, অন্তত তাদের দাবি যে মা যেন মায়ের মতনই হয়। কিন্তু এই যে 2000 সাল থেকে যদি আমরা মূলত ধরি, 2000 সাল থেকে 2025 পর্যন্ত প্রতিমা নিয়ে যত রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেটা তো দুর্গাপুজোরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অংশ হিসাবেই তার মধ্যে যুক্ত হয়েছিল। সেখানে কি কোনো ব্যাঘাত ঘটতে পারে? এই দুটো প্রশ্নকে কিভাবে দেখছো? দ্বিতীয় প্রশ্নের উত্তরটাই আগে দিই। বেশ। দেখো, দুর্গার ধ্যান মন্ত্র জটা জুটা সমাযুক্তম অর্ধেন্দুকৃত শেখরম লোচনত্রয় সংযুক্তম পূর্ণেন্দু সদৃশাননম অতসী পুষ্পবর্ণাভাম সুপ্রতিষ্ঠাং সুলোচনং নবর্যৌবন মণ্ডিতম সর্বাভরণভূষিতম। তো এই যে দুর্গার বর্ণনা, সেই বর্ণনা কোনো ঋষি বা মুনি মন্ত্রদ্রষ্টা কেউ মাকে ধ্যানে দেখেছেন এবং কল্পনা করেছেন এবং সেটা লিখেছেন। এবং তারপরে এই মন্ত্রের উপরে দাঁড়িয়ে বেশ করে প্রচুর শিল্পী যুগ যুগ ধরে মাতৃমূর্তি গড়েছেন। কখনো তার 4 হাত, কখনো 8 হাত, 12 হাত, 16 হাত, 18 হাত, কখনো পুরাণের গল্পে বলা হচ্ছে 1000 হাত। তো মাকে এরকম নানানভাবে মানুষ দেখেছেন। মায়ের অনেক রূপ, কখনো সে ধূমাবতী, কখনো বগলা, কখনো মাতঙ্গী। তো এই যে, তার মানে আমাদের কল্পনা, আমরা সবাই মনের মধ্যে মাকে অনেকক্ষণ ধরে চিন্তা করি, যখন মায়ের একটা রূপ আমাদের মনে আসে, সেইভাবে আমরা কাজ করি। শিল্পীরা তো এইভাবেই করে, এখনো তাই করছে। এখন মানে কেউ কেউ হয়তো দেখতে পান অন্যরকমভাবে মাকে, আবার কেউ কেউ দেখেন ছোটবেলা থেকে পাড়ায় যে পুজোটি হয়েছে সেই রকমভাবে। তো এটা তো দেখার ভঙ্গির ওপর ডিপেন্ড করছে। মা সব দিনই মায়ের মতোই হন। মা যেমনই হোক, দেখতে যেমনই হন না কেন, যতই বয়স হন না কেন, মা মাই থাকেন। আমার কাছে মাতৃমূর্তি সবাই একই রকম। দেখো, বৈষ্ণোদেবীতে 3টে পিণ্ড বলি আমরা, 3টে পাথর পড়ে আছে। বা তুমি যদি ফুল্লরায় যাও বাংলায়, আর কিছু একটু বোলপুরের কাছেই, বা তারাপীঠ যেতে গেলে নন্দিকেশ্বরীতে যাও, এই সব জায়গাতেই একটা পাথর, আমরা তাকে মা বলে ডাকছি, পুজো করছি। কই, আমাদের তো অসুবিধে হচ্ছে না, সেখানে 10 হাত নেই, মহিষাসুর মর্দিনীর ওই সৌন্দর্য নেই, কিন্তু আমাদের সুন্দরই লাগে দেখতে, আমাদের কোনো অসুবিধা হয় না। ভৈরবের ক্ষেত্রে অনেকটা তাই। আমরা যদি তারকেশ্বরে যাই, সেখানে তো ভৈরবের কি মূর্তি আছে, মানে একটা তো শিলাখণ্ডই আছে। শিলাখণ্ড, তুমি যদি কেদারনাথে যাও, সেটা তো একটা পাহাড়ের চূড়োটা শুধু, সেখানে শিবলিঙ্গের গড়নটুকুও নেই, কিন্তু আমরা মহাদেব বলে তাকে ভাবতে আমাদের অসুবিধা হচ্ছে না। তার মানে কি, কেউ আমরা পাথরের মধ্যে শিবকে দেখতে পাই, কেউ বা শিবলিঙ্গকেও পাথরই ভাবেন। এটা না যে যার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করছে। এবং আমাদের সনাতনী ধর্ম এতটাই উদার, তারা না কোনো কিছুকেই চাপিয়ে দেয় না। মানে যে ভগবানে বিশ্বাস করে না তাকেও একটা মর্যাদা দেওয়া হয়, যে বিশ্বাসী তাকেও মর্যাদা দেওয়া হয়, এবং যে যেভাবে দেখতে চায় সেভাবেই দেখতে পায়। ঈশ্বর সর্বরূপে বিরাজিত। দুর্গার মন্ত্রই যদি বলো, ভূতানি দুর্গা, ভুবনানি দুর্গা, নরশ্চ পশুশ্চ স্ত্রীহশ্চ দুর্গা, ইয়াদি ইয়াদি দৃশ্যতে সর্বং নাহি দুর্গা পরম কিঞ্চিত। অর্থাৎ সব কিছুর মধ্যেই দুর্গা আছেন, তোমাকে খুঁজে নিতে হবে। বেশ, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে অনির্বাণ যে ব্যাখ্যাটা দিল, যে সেখানে শিল্পীর একটা স্বাধীনতা তো থাকেই, কারণ তিনি তো সেই মাকেই তার মধ্যে প্রতিষ্ঠা করতে চান। ফলে কী বা রূপে তিনি দেখতে চাইছেন, তার একটা এক্সপেরিমেন্টের জায়গা তো শিল্পী করবেনই। কিন্তু তার মানে এই নয় যে সেই মাকে তিনি দেখতে পাচ্ছেন না, বা অন্য কেউ সেই প্রতিরূপীর মধ্যে, সেই প্রতিমার মধ্যে তার মাকে তিনি দেখতে পাবেন না। একটা বিষয় রাজনীতির ক্ষেত্রে ঢুকি, যে সত্যি কিছু কিছু দুর্গাপুজোর ক্ষেত্রে এবং কলকাতার বড় পুজোরগুলোর মধ্যে বেশিরভাগ পুজোই
মধ্যে কোনো না কোনো রাজনৈতিক ছায়া ছিল, কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তার আড়ালে ছিলেন, মানে তার পেছনে ছিলেন, যারা মূলত সেই পুজোটার সঙ্গে যুক্ত ছিলেন বলেই পুজোটা অনেকটা বড় হতে সহযোগিতা হয়েছে। আমার প্রসঙ্গটা হচ্ছে যে এই রাজনীতিটা ছিল বলেই কি কলকাতার দুর্গাপুজো খুব তাড়াতাড়ি একটা স্তর থেকে আর একটা স্তরে দ্রুত উন্নত হতে সহযোগিতা করেছে, নাকি সত্যি এই রাজনৈতিক জায়গাটা না থাকলে ভালো হতো? কি মনে হয় একজন শিল্পী হিসাবে? দেখো, আমি কাজ করছি 2005 সাল থেকে। 4-এ একটা মূর্তি গড়েছিলাম আমি দেবীর। 5 সাল থেকে আমি মানে পুরোপুরি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত। তো তখনও আমি দেখতাম বড় বড় দুর্গাপুজো হচ্ছে, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াই হচ্ছে। তারপরে পরের জমানাতে 2011-র পরে ধীরে ধীরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই যোগ হলেন দুর্গাপুজোর সঙ্গে। কারণ দেখো, দুর্গাপুজো একটা খুব ভালো সংযোগের জায়গা। একটা পাড়ার সবার অন্তরের মধ্যে মা দুর্গা বিরাজমান। আমরা সারা বছরটায়, অন্তত আমিও, যে ভালো হলেও আমরা পুজোর সময় মাকে বলি, মা আমার এটা হয়েছে, থ্যাংক ইউ। আবার যদি কিছু খারাপ হয় বলি, মা এটা কেন করলে, এরকম আর করো না। তো মায়ের কাছে সমস্ত আবদার আমরা জানাই। কাজেই দুর্গাপুজোটা সবার কাছে একটা খুব কাছের জায়গা। স্বাভাবিকভাবেই জনসংযোগের মাধ্যম হিসেবে ওনারা বেছে নিয়েছিলেন এবং নিজেদের প্রভাব খাটিয়ে সেই পুজোগুলো শ্রীবৃদ্ধিও হয়েছিল। কিন্তু প্যারালালি তার সাথে সাথে বেশ কিছু পুজো ছিল যে পুজোগুলো কিন্তু রাজনৈতিক সংসর্গ ছাড়াও পুজো করে গেছে। হ্যাঁ, কিন্তু সবাই চেয়ারটাকে তো মূল্য দেন। হয়তো মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি পুজো উদ্বোধন করতেন, তাকে সম্মান জানানো হতো, রাজ্যপালও উদ্বোধন করতেন। আবার লোকাল এমএলএ বিধায়ক যারা বা এমপি যারা থাকেন বা কাউন্সিলর থাকেন তাদেরকে ইনভাইট করা হয় পুজোতে। রামকৃষ্ণ মিশনের মহারাজকেও ইনভাইট যেমন করা হয়, এনাদেরকেও ডাকা হয়। তো এনারা সবাই আসেন, পুজোতে ইনভলভ থাকেন, তবেই তো সর্বজনীন। তো সেইভাবে ইনভলভ হয়তো সবাই সব পুজোতেই ছিল বা এখনও আছেন। এই ফোরামেই তুমি বললে যে সব রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা গেল যারা নতুন এমএলএ হয়েছেন তাদেরকে। এটাই স্বাভাবিক, এটা অত্যন্ত কাম্য। এবং আমরা শিল্পীরা এবং পুজোর কমিটির লোকজনরা আমরা সবাই চাই প্রশাসন এবং রাজনৈতিক লোকজনের সাহায্য, যাতে এই পুজোর শ্রীবৃদ্ধি আরও ঘটে। এতে দোষের কিছু আমি দেখি না। এই যে পুজো মানেই আমরা ভাবতাম, বেশ 15 বছর ধরে তো তাই ভেবেছি যে ক্লাবগুলো একটা অনুদান পাবে, যাই হোক না কেন। এইটা নিয়ে কি মনে হয়, যে এটা কি পাওয়া সত্যি উচিত ছিল, বা এটা কতটা পুজোকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছে? দেখো, বড় পুজোগুলোর এই অনুদানে খুব কিছু এদিক ওদিক হয় না। কারণ যে পুজোর বাজেট কোটি টাকা ছুঁই ছুঁই, সে পুজোর কাছে 1 লক্ষ টাকাতে কি এসে যায়। কিন্তু যে ছোট পুজোগুলো, একদম পাড়ার পুজো, যেখানে টাকার কর্পোরেট সেক্টরের টাকা পয়সা সেখানে বেশি ওঠে না, তাদের কাছে এই টাকাটা যথেষ্ট মূল্য আছে। তাদের ক্ষেত্রে এটা সুবিধাজনক ছিল। এবং আমি শুনলাম, খবরে দেখলাম যে আমাদের এখনকার মুখ্যমন্ত্রীও বলেছেন যে ছোট পুজোগুলি সাহায্য থেকে বঞ্চিত হবে না। এটা তো অত্যন্ত সাধুবাদ জানাই, এটা তো খুব ভালো সিদ্ধান্ত। এই যে বড় বাজেটের পুজো যেটা কথা হচ্ছিল না, যে রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এই পুজোর বাজেটটাকে এই জায়গায় নিয়ে যাওয়া, আমি ধরে নিচ্ছি প্রত্যক্ষ অংশগ্রহণ নেই। পুরুলিয়াতে ভামরিয়াতে একটা বড় পুজো হয়, যেখানে যে পুজোর অভিজ্ঞতা তোমার আছে, বা বর্ধমানে তুমি একটা বড় পুজোতে করেছো, এদের পেছনে যে সরাসরি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তেমন হয়তো নয়, কিন্তু তারা হয় কেউ বড় ব্যবসায়ী, অথবা তারা সমাজের খুব প্রভাবশালী কেউ না কেউ রয়েছেনই তা সেই পুজোর পিছনে, যারা এই অর্থটাকে কোনো না কোনোভাবে সংগ্রহ করে এনে পুজোতে লাগাচ্ছেন বলে পুজোটা একটা বড় বাজেটে যাচ্ছেন। এই যে জায়গাটা, সেই জায়গাটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি সত্যিই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা এই ধরনের কোনো বড় ছায়া না থাকে, তাহলে কি বাজেটটাও ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব? মানে আমি যদি নাকতলা উদয়ন সংঘের কথাও বলি, একটা সময় আমরা দেখেছিলাম যে রাজ্যের তৎকালীন মন্ত্রী ক্ষিতি গোস্বামী বাম আমলে তিনি পুজোটার সঙ্গে ছিলেন। হ্যাঁ, তিনি সরাসরি হয়তো খুব
পুজোর মধ্যে নিজের কোনো খবরদারি চালাতেন কিনা এরকমটা হয়তো নাও থাকতে পারে, কিন্তু তিনি ছিলেন ওই ক্লাবের একজন প্রধান সদস্য হিসাবে, সভাপতি হিসাবেই তিনি থাকতেন। ফলে যখন কৃতি গোস্বামী রাজ্যের একজন মন্ত্রী, পরে দেখলাম পার্থ চট্টোপাধ্যায় তিনি আসলেন, তিনি ছিলেন। ফলে এই যে কোনো না কোনোভাবে টাকাকে একটা জায়গায় নিয়ে আসা এবং সেটাকে এইরকমভাবে একটা বড় করে তোলার পেছনে, সেইটা ছাড়া কি সম্ভব সত্যি? এটা কোথাও একটা সোনার পাথরবাটির মতন চিন্তা হবে না? না, পার্থবাবুকে ছাড়া নাকতলা উদয়ন কিন্তু বেশ কয়েক বছর দুর্গাপুজো করলো এবং বড় করেই করলো। তার কারণ কর্পোরেট সেক্টর দেখে ভিড়ের জন্য আসে। হ্যাঁ, এইটা তো অবশ্যই যে যার ক্ষমতা বেশি সেই সমস্ত লোকজন যদি ইনভলভ হন তাহলে পুজো শ্রীবৃদ্ধি আরও ঘটবে। তুমি শুধু দুর্গাপুজো দেখছো কেন? মানে পুরীর মন্দিরটা কি আমরা বানিয়েছিলাম? রাজা বানিয়েছিলেন কোনো, তার সেই ক্ষমতা আছে এবং গোটা বিশ্ব জুড়ে পৃষ্ঠপোষকও কোনো না কোনো রাজা পরপর করেই গেছেন। গোটা বিশ্ব জুড়ে শিল্পকে যারা মানে শিল্প করার আবহ তৈরি করেছেন, শিল্পকে যারা মানে পুষ্ট করেছেন তাদের অর্থনৈতিক দিক থেকে এবং নানান ইনফ্লুয়েন্স দিয়ে সংরক্ষণ করার ক্ষেত্রে, তারা সবাই ইনফ্লুয়েন্সড লোকজন, তাদের সবার সেই ক্ষমতা ছিল বলেই তারা করতে পেরেছেন। তো সেটা দুর্গাপুজোর ক্ষেত্রেই হচ্ছে, এতে দোষের কিছু নেই। বেশ, দুর্গাপুজোর গত কয়েক বছর ধরে আমরা দেখছি দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রি দুর্গাপুজো আর একটা হচ্ছে পোস্ট দুর্গাপুজো। তো দুর্গাপুজো 4 দিন থেকে ক্রমশ বেড়ে, এমনিতেই এই প্রিস্ট এবং মানে আমাদের পোস্ট এবং প্রি এই দুটো হওয়ার আগেই আমরা দেখছি যে সেটা 4 দিন থেকে 6 দিন এমনি হয়ে গিয়েছিল। তারপরে যখন প্রি শুরু হলো বা পোস্ট শুরু হলো, সেখানে আমরা দেখলাম প্রিতে বিদেশ থেকে বিভিন্ন লোকজন আসা শুরু করলো। মাসাট বলে একটি অর্গানাইজেশন, তার আগে আরও কোনো সংগঠন, তারা বিদেশিদের নিয়ে আসা শুরু করলেন এবং কলকাতার দুর্গাপুজো বাণিজ্যিকভাবেও তাদের কাছে একটা কোনো জায়গা ঘটলো যেখানে তারা আসলেন, তারা আমাদের এই অঞ্চলেই থাকলেন, এই শহরেই থাকলেন, সেই হোটেলগুলোতে তাদের বিক্রি বাট্টা বাড়লো ইত্যাদি করে একটা অর্থনীতি তৈরি হলো। এবং খুব প্রয়োজনীয়ভাবে সরকার তার দিকে যদি দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমি তো খারাপ কিছু দেখছি না, কারণ এটা তো আমাদের রাজ্যের একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির অংশ হিসাবেই সেটা হচ্ছে। তো এই যে একটা উদ্যোগ, তাতে গিয়ে দুর্গাপুজো আরেকটু এগিয়ে আসলো এবং দুর্গাপুজোর উদ্বোধনের জায়গাটাও একটু এগিয়ে আনতে হলো। তো সেখানে দেখা যাচ্ছে যে মহালয়ার আগেই বা মহালয়ার দিনই পিতৃপক্ষ শেষ হয়ে যাওয়ার আগেই মাতৃপক্ষের মানে বোধন হয়ে যাচ্ছে আর কি, উদ্বোধন হয়ে যাচ্ছে। তো এইটাতে কোথাও একটা এই সরকারের ক্ষেত্রে আপত্তি আছে বলে আমার মনে হয়, কারণ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বারবারই এই কথাটা বলার চেষ্টা করেছেন যে কখনো পিতৃপক্ষে এবার দুর্গাপুজো হবে না। কিন্তু তাহলে এই যে বাইরে থেকে অনেক লোক আগে থেকে অংশগ্রহণ করছে, দেখছে, সেখানে একটা অন্তরায় হতে পারে। এটাকে কিভাবে দেখছো তুমি? আমি আগে প্রিয়ের কথাটা বলি, পরে পোস্টে যাব। প্রিয়ের কথা যদি বলতে হয়, তখন কিন্তু পুরো কমপ্লিট দুর্গাপুজো আমরা প্রায় দেখাতে পারতাম না। তখন যে দুর্গাপুজোগুলো দেখানো হতো তার প্রিভিউ শো দেখানো হতো, অর্থাৎ কমপ্লিট হওয়ার আগে প্রায় ফিনিশিং টাচ যখন চলছে সেই সময় কিছু লোকের জন্য ছাড়, যারা পয়সা খরচা করে টিকিট কেটে দেখবে বা আমন্ত্রিত কিছু লোকজন যারা ভিড়টা এড়িয়ে দেখতে পারবে। তো তিরুপতির মন্দিরে যদি যাও, তিরুপতির মন্দিরে লাইন দিয়ে দেখো, তিরুপতির 2 দিন লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তুমি দেখতে পারবে, ন্যাড়া হয়ে ভগবান দর্শন করবে, ভগবান সেখানেও দর্শন দেবে। আবার তোমার যদি ক্ষমতা থাকে, পয়সা কড়ি থাকে, তুমি টিকিট কেটে তাড়াতাড়ি দেখবে। আবার বেশি ক্ষমতা থাকলে একদম দক্ষিণেশ্বরের গর্ভগৃহের মধ্যে বড় শিল্পপতিরা, নেতা মন্ত্রীরা বা সিনেমা স্টাররা ঢুকে গিয়ে মায়ের চরণ স্পর্শ করে পুজো দিচ্ছে, মালা দিচ্ছে, আমরা দেখতে পাই। কই, তুমি দেখতে পাই না, তাতে আমাদের ক্ষোভ নেই। তার কারণ আমি আমাদের ক্ষমতাটা বুঝি। তো সাধারণ মানুষের এটা বোঝা উচিত যে দুর্গাপুজোর বোধন কিন্তু পুজোর আগে হচ্ছে না। দুর্গাপুজোর বোধন ষষ্ঠীর দিন বেলতলাতেই হয়। আমার বাড়িতে বছরে 2 বার দুর্গাপুজো হয়, মানে বাসন্তী পুজো এবং শারদীয়া পুজো। তো বোধনের সময় হচ্ছে, কিন্তু পুজো শুরু হওয়ার আগে মন্দির মাজা ঘষা চলে, মাকে সাজানো চলে, তখনও অনেক লোকজন এসে দেখে চলে যায়।
যারা পরে পুজোর সময় বেড়াতে চলে যাচ্ছে বাইরে, তারা দেখতে পায় না, তারা দেখে চলে যায়। এইটা ছিল আগের দৃষ্টিভঙ্গি, মানে প্রিভিউ শোয়ের। সে যে সংস্থাই করুক না কেন, আরও কেউ কেউ করতেন আমাদের এখানে, একটা জয়দীপ দ্বারা করতেন, ওনারা নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড, সেখানে ওনারা বিভিন্ন বিদেশিদেরকে নিয়ে এসে দেখতেন। তো তারপরে মাস আর্ট হয়েছে, আবার এবছর শুনেছিলাম যে আরো আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেও করবে। এবং গত বছর তো আমরা দেখলাম যে সুশান্ত দা মাস আর্টের সঙ্গে ছিলেন না, কিন্তু সুশান্ত দা যেটা করেছিল তার পুজোগুলোকেও সে প্রিভিউ শো করেছিল, তার ফলে কিছু লোক দেখতে পেয়েছিল। এটা তো বুঝতে হবে যে মানে এই সুবিধাটা দেওয়া হয়েছিল। কিন্তু যদি দুর্গাপুজোর পিতৃপক্ষে এই কাজটা না হয়, যদি মাতৃপক্ষে হয়, তাহলে নিশ্চয়ই এটা যদি প্রশাসন ভেবে থাকেন যে মাতৃপক্ষ থেকেই পুজো শুরু হবে, নিশ্চয়ই ওনাদের কোনো চিন্তাভাবনা আছে যেটা আমরা জানতে পারবো। অন্য এই ধরনের মানুষজনকে দেখানোর জন্য কিছু পরিকল্পনা ওনারা নিশ্চয়ই করেছেন বা করবেন, আমার ধারণা। একটা অসুবিধা আছে এত আগের থেকে দুর্গাপুজো করার ক্ষেত্রে, আঞ্চলিক লোকজনের একটু অসুবিধে হয় যে অনেক দিন ধরে যদি একটা উৎসব চলতে থাকে, একটা উৎসব তো একটা মানে একটা লিমিট থাকে উৎসবে, সেই উৎসবটাকে টেনে আমরা পুজো শুরু হওয়ার আগে 7 দিন 10 দিন আগে থেকে শুরু করব, পুজোটা শেষ হওয়ার পরে আরও 10 দিন টেনে নিয়ে যাব। দেখা যাচ্ছে যে উৎসবটা হয়ে যাচ্ছে প্রায় 1 মাস ছুঁই ছুঁই। সেটার আবার খারাপ দিকও অনেক আছে, আমাদের শিল্পীদেরও অসুবিধে হয়, অত আগে থেকে কাজটা কমপ্লিট করতে হয় এক্সট্রা লোড নিয়ে, তার জন্য আমরা তো আলাদা করে পারিশ্রমিক পাই না। 2 নম্বর হচ্ছে বৃষ্টি এবং রোদ, একটা পুজো ভিজছে আবার রোদে শুকোচ্ছে, তার ফলেও তার জৌলুস কমতে থাকে। বেশি আগে থেকে শুরু হলে আবার আসল যেদিন পুজো শুরু হওয়ার কথা সেদিন জৌলুসটা কমে যায়। তো এই দুটো দিকই আছে, সব কিছুর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। পরমাণু শক্তির আবিষ্কারের ফলে যেমন অনেক প্রগতি হয়েছে, তেমনি আবার পরমাণু বোমাও তৈরি হয়েছে। তো ব্যালেন্স করে চলতে হবে আমার মনে হয়। এবার একটু পরে পোস্টের কথা আসি। পোস্ট মানে সব থেকে বড় যে শব্দটা বিগত কয়েক বছর ধরে আমরা ফেস করেছি সেটা হচ্ছে কার্নিভাল এবং রেড রোডে সেই কার্নিভাল হতো। এই কার্নিভালের বিষয়টাকে কিভাবে দেখছি? একদম আমার পছন্দ নয়। কার্নিভালে যেতে বাধ্য হয়েছি আমার ক্লাবরা বলেছে বলে, এবং শেষের কয়েক বছর আমি যাইও নি কার্নিভালে। কিন্তু কার্নিভাল একদম আমার মনে হয় না এর কোনো প্রয়োজনীয়তা আছে। তার কারণ কার্নিভালে কি হচ্ছে, কার্নিভালে সাধারণ মানুষের কোনো ইনভলভমেন্ট নেই। সাধারণ মানুষ ঠাকুর দেখতেই পায় না, ঠাকুর যেদিকে ভিআইপিরা বসেন সেই দিকে মুখ করা থাকে ঠাকুরের, এবং মা সেই দিকে সেইভাবে তাকে নিয়ে গিয়ে জলে ফেলা হচ্ছে, এবং সেটাও অনেক দিন পর। সেটা আমি একদমই মানে আমার মনে হয় না এটার খুব প্রয়োজনীয়তা আছে। কার্নিভাল করতে হলে আমাদের সত্যিই যদি বিসর্জন দেখতে হয়, আমরা ছোট থেকেই বিসর্জন দেখি, বিসর্জন মানেই হচ্ছে একটা মাসের, মানে আমরা যেমন আনন্দ করে মাকে আনি আবার আনন্দ করে দিয়ে আসি। তো সেই আনন্দটা এখানে কোথায়? তো আগের দিন থেকে ঠাকুরকে সাজিয়ে রাস্তায় ফেলে রাখতে হতো, সেই লাইন দিয়ে শুরু হতো, মানে কখন শেষ হতো তার ঠিক থাকতো না, এবং কেউ দেখতেও পেত না সঠিকভাবে। আমার মনে হয় না এটা কোনো কাজের কাজ হয়েছে বলে। বেশ, এইবার এই চন্দননগরে কিন্তু হ্যাঁ, যেটা প্রসেশন হয় খুব ভালো হয় চন্দননগরে, কিন্তু সবার জন্যই প্রসেশন, সবাই ছাদে বসে থাকে দেখতে পায়। একটা রাস্তা যদি ঠিক করা যায় যেখান থেকে ঠাকুর যাবে, একটা রাস্তা দিয়ে তো করা সম্ভব না, বিভিন্ন প্রান্তে ঠাকুর আছে। চন্দননগরের আসলে শহরের বৈশিষ্ট্যটাই ওইরকম যে ছোট একটা শহর এবং একটা জায়গায় গিয়ে সবাইকে এক হতে হবে, সেটা ওখানে সম্ভব ছিল, কিন্তু আমাদের এখানে এটা আমার ভাবার বিষয়ও নয়, আমি ভাবতে চাই না। বেশ, এই যে প্রি এবং পোস্ট নিয়ে একটা পুজোর টাইমটাকে আমরা অনেকটা বাড়িয়ে দিলাম, তাতে কতগুলো সুবিধা এবং অসুবিধার জায়গা তো আছে। তো সেটা তো নিশ্চয়ই পরবর্তীকালে যারা সরকারে আসছেন তারা বিবেচনা করবেন যে তারা কোনটাকে প্রাধান্য দেবেন। এই যে বাইরে থেকে আসা বহু মানুষকে দেখানো, তার বাণিজ্যিক জায়গাটাকে কিভাবে তারা ভাববেন, বা তারপরে কর্মসংস্থানও, যারা সিকিউরিটি গার্ড, সেটা কম নয় টাকাটা, একেবারে এক এক দিনে এক এক শিফটে যে টাকাটা ওনারা আর্ন করেন, তো সেটা কম নয়। এই সিকিউরিটি গার্ডরা কারা?
একদম প্রত্যন্ত গ্রামের থেকে বা মিস্ত্রি মজুর যারা কাজ করেছে তারাও ওই সময়টা কোনো একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়, তারা এসে ঘন্টার পর ঘন্টা লাইন নিয়ে লোকজনকে কন্ট্রোল করে এবং তার বদলে একটা টাকা পায়। এই তাদের টাকার রোজগারের সুযোগটা যত পুজোটা বড় হলে বেড়ে যায়, পুজোটা ছোট হলে তাদের একটু অসুবিধা হবে। তো দুদিকেই আছে। আবার পুজোর কমিটির ক্ষেত্রে খরচাটা হয়ে যাচ্ছে বেশি সিকিউরিটির জন্যে, পাওয়ার বেশি লাগছে, আলো বেশি লাগছে, দুদিকেই আছে। দুদিকে আছে। দুদিকে। কিন্তু আমরা যদি যেহেতু এটা উৎসব এবং উৎসবের সঙ্গে যদি শিল্প শব্দটাকে যুক্ত করি একই সঙ্গে, এটা তো চলেছে প্রায় 25-26 বছর ধরে, কোথাও যেন দুর্গাপুজো একাধারে উৎসব, একাধারে একটা আধ্যাত্মিক জায়গা, একাধারে আমাদের পরম্পরা, আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদনের জায়গা, আমাদের মিলন হওয়ার জায়গা, আবার পাশাপাশি কোথাও যেন তার মধ্যেই একটা শিল্প চর্চারও জায়গা, একটা ক্ষেত্র, যে এমন একটা ক্ষেত্র যেখানে সাধারণ মানুষের সামনে শিল্পকে এতটা উন্মুক্তভাবে রাখা যায়। শিল্প মানেই কোথাও কোট আনকোট আমরা গ্যালারির কথা ভাবি, যেখানে সাধারণ মানুষের প্রায় প্রবেশাধিকার নেই, কিন্তু সেটা মাঠে ময়দানে এনে ফেলে সবার জন্য, মানে তার একটা গণতান্ত্রিক পরিসর যদি আমরা ভাবি, শিল্পের একটি গণতান্ত্রিক পরিসর, সেটা দুর্গাপুজোর অঙ্গন কিন্তু তার একটা প্র্যাকটিস চালিয়ে গেছে এত বছর ধরে। আমরা যদি সেই শিল্পের কথাটা ভাবি, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই শিল্পকে ঘিরে একটা ইকোনমিও তৈরি হয়েছে। যদি আমরা ভেনিসের কথা ভাবি, তাহলে ভেনিস বিয়েনাল 3 মাস ধরে চলছে, তাহলে সেখানে 3 মাস ধরে একটা শিল্প চর্চা ওইখানে ঘটতে পারে। তাহলে এখানে আমরা সময়টাকে বাড়িয়ে 20 দিন বা 30 দিন, যদি এই দুটোর মধ্যে কি ডিফারেন্স ভাবছো, কেন এটা মনে হচ্ছে? কেন এখানেও তো একটা অর্থনীতির জাগরণ ঘটবে, এখানেও তো তাহলে মানুষ তার অর্থনীতির ক্ষেত্রে সেটাকে সে ভাবতে পারে আমার রাজ্যের ক্ষেত্রে। দেখো, 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই যে তুমি বললে মাঠে ঘাটে শিল্প পৌঁছে গেল, দেখো গোটা পৃথিবী জুড়ে যত জায়গায় সভ্যতাগুলি গড়ে উঠেছে এবং সব জায়গায় কিন্তু সভ্যতা শিল্পের হাত ধরে আরও বিস্তার করেছে এবং সভ্যতা যত বড় হয়েছে শিল্প তত বড় হয়েছে। সভ্যতা এবং শিল্প মানে দুজনেই মানে কোলাকুলি করেছে সবসময়। এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে সমস্ত দেশে মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সময়ে স্ফুরণ ঘটেছে। হ্যাঁ, শিল্পটা আলতামিরাতে যখন হয়েছে তখন আমাদের ঘাটশিলাতেও হয়েছে, একই সঙ্গে কিন্তু হচ্ছে। তেমনি আমরা যেমন মাঠে ময়দানে পুজোটা করছি, তেমনি কিন্তু বিদেশেও এখন বিভিন্ন জায়গায় সাইট স্পেসিফিক ইনস্টলেশন হচ্ছে, মানে গ্যালারির থেকে বেরিয়ে এসছে শিল্প এবং শিল্পটা একদম তার ডাইমেনশনটাই পাল্টে গেছে। দুর্গাপুজোতেও কিন্তু তাই ঘটেছে। এবং ভারতবর্ষের গোটা পৃথিবীর ক্ষেত্রেই শিল্প বেশ মানে শিল্প ধর্মের হাত ধরে বেশ অনেকটা গেছে। আর ভারতবর্ষ আধ্যাত্মিক জায়গা, পীঠস্থান, এখানে আধ্যাত্মবাদ এবং এখানকার দর্শন একদম আলাদা অন্যান্য জায়গার থেকে। সেক্ষেত্রে শিল্প সব দিনই ভীষণই ধর্ম ওরিয়েন্টেড ছিল এবং এখনো আছে, কাজেই দুর্গাপুজো তার ব্যতিক্রম নয়। এইবারে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের কথা। আমাদের এখানে জনসাধারণ অনেক বেশি, আমাদের এখানে লোক সংখ্যা অনেক বেশি, তার ফলে আমাদের এখানে বিদেশিদেরকে এনে ঠাকুর দেখানোর ফাঁকায় ফাঁকায় ঘোরানোর অসুবিধে আছে পুজোর সময়, যেটা ভেনিস বিয়েনালেতে নেই এই সমস্যাটা। আমাদের এখানে কিন্তু দুর্গাপুজোর সময় ওই সমস্যাটা আছে, সেই কারণেই প্রিভিউ শো করার পরিকল্পনা করা হয়েছিল। তো যদি ওই পুজোর স্প্যানটাকে ছোট করে সেখানে শিল্প লোককে দেখাতে হয়, তাহলে সরকারকে সেভাবে উদ্যোগ নিতে হবে। আর আদারওয়াইজ এটাকে প্রলং করতে হবে, তাতে অবশ্যই শিল্প আরও বড় হবে, এখানে বাণিজ্যের সম্ভাবনা বাড়বে, বিদেশি পর্যটন শিল্পটাও উন্নত হবে এবং পৃথিবীর অনেক জায়গায় শুধু পর্যটনের ওপরেই দাঁড়িয়ে আছে অনেক দেশ, অনেক মানে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে পর্যটনের উপর দাঁড়িয়ে। কাজে এটা অবশ্যই বিবেচনা করার বিষয়। এবং আমি কিন্তু যেটুকু খবর দেখলাম, আমি একদম চুনোপুটি মানুষ, আমার তো আর ওই বেশি জানি না, খবরের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি যে এই সরকারও তাদের কিছু পরিকল্পনা আছে, ভাবছেন। এবং দিল্লির
মানে আমাদের কেন্দ্রীয় সরকারেরও বোধহয় কিছু পরিকল্পনা আছে, সেখানকার লোকজনও আসবেন এখানে পুজোর সময়, এরকম শোনা যাচ্ছে খবরে। কাজেই আমি আশাবাদী। বেশ। 95টা পুজো এবং 2004 থেকে যদি ধরি তাহলে একটা দীর্ঘ যাত্রা। এই যাত্রার মধ্যে, এই 95টা পুজোর মধ্যে আমি প্রথম দিকের কয়েকটা পুজোর অবস্থান আমি ছেড়েই দিলাম, কারণ সেই সময় তো একজন শিল্পী বা একজন এই রকম পুজো করছেন থিম শিল্পী, তাকে প্রতিষ্ঠা হওয়ার সময়, ফলে সেই সময়টা আমি যদি বছর 3-4 ছেড়েও দিই তাহলেও যে দীর্ঘ সময়টা থাকে, এই সময়ের ওপর দাঁড়িয়ে এতগুলো পুজো করার পর কোন পুজোতে সব থেকে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, যে এইটা কোথাও যেন আমার যে শিল্প সত্তা বা আমার যে আমি যেভাবে কাজ করি সেটাকে কোথাও খণ্ডিত হচ্ছে? আমি অত্যন্ত অসুবিধের মধ্যে পুজো করেছি গত বছর আহিরিটলা সার্বজনীনে। আচ্ছা। ওই পুজোর উদ্যোক্তারা আমার পুজোতে, আমি এখন যে প্র্যাকটিস করছি সেখানে পারফর্মিং আর্টের অনেকটা জায়গা আছে। তার কারণ আমি নিজে দীর্ঘদিন নাচ শিখেছি এবং আমি অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল যে এই প্র্যাকটিসটাকেও যদি আমার এই কাজের সঙ্গে ইনভলভ করতে পারি, এবং আমি 2017 সাল থেকে এটার চর্চা শুরু করেছি। 2017 সালেও আলিপুর সার্বজনীনে, তার আগে 2014 সালে আলিপুর সার্বজনীনে কাজ করেছি। সেখানেও পারফর্মিং আর্টটাকে ছিল, কিন্তু মানুষ দেখতে পায়নি সেই আর্টটা, কারণ সেটা একটা মেকানিক্যাল পার্ট হিসেবে ছিল। তারপরে আমি 2017, 2019, মাঝখানে কোভিডের জন্য বন্ধ রেখেছিলাম 3 বছর। তারপরে আবার মানে 23 সাল থেকে 23, 24, 25 3 বছরে আমি পারফর্মিং আর্টটাকে খুব মেজর জায়গায় নিয়ে গেছি আমার প্র্যাকটিসের মধ্যে। গত বছর আহিরিটলা সার্বজনীন পুরস্কার না পাওয়ার পর পুরো পারফর্মিং আর্টটাই বন্ধ করে দিয়েছিল সপ্তমীর দিন সকালবেলা। কাজেই মণ্ডপই থাকলো না। আমার পারফরমেন্সটাই ছিল মণ্ডপের সৌন্দর্য। এতে আমি অত্যন্ত আঘাত পেয়েছি। এটা বোধহয় না হলে ভালো হতো, এটাই অসুবিধে। মানে এই যে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা হয়, প্রথম থেকে কথা হয়, তখন তো তাদের কাছে স্পষ্ট থাকে বিষয়টা, যে আমি এই করতে চলেছি এবং এই পারফরমেন্স থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে এবং এভাবেই চলবে আমাদের। তারপরে এই যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, এই সিদ্ধান্তটা মানে এটা কি কোনো ব্যক্তি বিশেষে নেওয়া হয়? হ্যাঁ, এই যে প্রত্যেক পুজোতেই যে ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, তার মাতব্বরীও পুজোতে একটু বেশি থাকে। তো তিনি যদি সংবেদনশীল না হন তাহলে মুশকিল। দেখো না, সেটা কি কোনো, আমি একটু জানতে চাইছি, সেটা কি কোনো রাজনৈতিক পরিচয় ছিল? না, কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। রাজনৈতিক পরিচয় ছিল না। ক্লাব সংগঠন কর্তা হিসেবে তার আধিপত্যটা বেশি ছিল। তার মনে হয়েছে, এবং বা তাদের মনে হয়েছে, গোটা সংগঠনের সবারই হয়তো মনে হয়েছে যে এই পুজোতে আর আমরা খরচা করে এই পারফরমেন্সটাকে কন্টিনিউ করব না, স্টপ করব। দেখো একটা জিনিস, দুর্গাপুজোর পুরস্কার তো পরবর্তী ক্ষেত্রে, ধরো পুজো ছেড়ে দাও, ধরো আমার বাড়ির সন্তানকে আমি চাইবো তাকে পড়াশুনো করাবো, রেডি করব, যে সেও পুরস্কৃত হবে, তার একটা রেকগনাইজেশন তার আসবে। তা সত্ত্বেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় কেউ না কেউ হয়, আর তারপরে বাকি যারা থাকে তারাও তো কারুর না কারুর সন্তান, তারা কিন্তু মানে কোনো স্থানাধিকারী হন না। তা বলে কি তাদের উপরে তাকে আমি যথেষ্ট শিক্ষা দেওয়ার স্কোপ থেকে বঞ্চিত করব, বা তাকে আমি বলবো স্তব্ধ হয়ে যাও তুমি, আর তোমার তার সে অপ্রিয় হয়ে যাবে সন্তানটা। এই মানসিকতাটা বোধহয় একটু পাল্টানো দরকার। তার কারণ দেখো শিল্প শুধু শিল্পীর ওপরে নির্ভর করে না। শিল্প কিন্তু শিল্পী এবং দর্শক দুজনকে নিয়েই কিন্তু শিল্প চর্চা। এই চর্চাটা একতরফা হয়ে গেলে না এই পরিণতি হয়। আমার মনে হয় সবারই এইটা মনে রাখা উচিত যে দুর্গাপুজোর মণ্ডপে প্রাইজ না পাওয়া মানেই একটা পুজো খারাপ নয়। আমার
অত্যন্ত প্রিয় পুজো ছিল গত বছরের আইরিটালা সার্বজনীন। মূকাভিনয়ের ওপরে দাঁড়িয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ড দেখানো হয়েছিল ওইখানে। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেই মণ্ডপের বাকি অংশগুলোকে কম দেখিয়ে শুধুমাত্র যারা অভিনয় করবে তাদের উপরে আলো পড়বে, যাতে পুরোটা একটা অবাক করা পরিবেশ তৈরি হয়, সেটা করেছিলাম। সেটা একটা এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্ট হতেই পারে যে পুরস্কৃত হলো না বা সাধারণ লোকের ভালো লাগলো না, তার মানে এই নয় যে সেই এক্সপেরিমেন্টটাকে থামিয়ে দিতে হবে। এক্সপেরিমেন্ট করতে করতেই তো এক সময় সফল হয় কোনো একটা কাজ। দ্বিতীয় কথা, কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দুর্গাপুজো তো উৎসব, আর উৎসব এলে আমরা চারপাশটা রঙিন হয়ে উঠবে এটাই দেখতে অভ্যস্ত, কিন্তু এর পাশাপাশি বেশ কয়েকটি প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার মধ্যে সবথেকে অস্বস্তিকর প্রসঙ্গ, অন্তত আমার কাছে বা অন্তত যে কোনো নগরবাসীর কাছে, শুভ চেতনা সম্পন্ন মানুষের কাছে, সেটা হচ্ছে দৃশ্য দূষণ। একের পর এক ফ্লেক্স, ঠিক যেরকম আমরা দেখতে পাই যে আমাদের রাজনীতির যখন ভোট হয়, ইলেকশন হয়, তখন যেরকমভাবে আমাদের একটা দৃশ্য দূষণ তৈরি হয়, ঠিক দুর্গাপুজোর সময় সেরকম একটা দৃশ্য দূষণ তৈরি হয়। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয়, শিল্পীরা বিভিন্ন ধরনের মেটেরিয়াল ব্যবহার করেন তাদের এই মণ্ডপ সজ্জার কারণে। সেখানে অনেক বস্তু থাকে, অনেক মেটেরিয়াল থাকে, সেই মেটেরিয়ালগুলোকে পরবর্তী সময় রিসাইকেল করা যায় না বা তাকে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না। ফলে এইগুলো, এই যে আমরা যেটাকে বলি যে শিল্পের গার্বেজ, এই সব সম্পর্কে শিল্পীরা কি ভাবছেন বা কি ভাবা উচিত, এইটা নিয়ে একটু শিল্পী অনির্বাণ দাসের কাছে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। আমি দৃশ্য দূষণের কথাই আগে আসি, তার সঙ্গে সঙ্গে যোগ করব পরিবেশকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া। একটা উৎসব করা বা একটা ময়দানে বড় জমায়েত হওয়া, সব ক্ষেত্রেই তার আগে তার প্রচার এবং তার বিভিন্ন কারণে গোটা শহর জুড়ে তার বিজ্ঞাপন চলতে থাকে, এবং তারপরে সেই অনুষ্ঠানটি ঘটে যাওয়ার পর সেই বিজ্ঞাপনগুলো চারদিকে রয়েই যায়, ধুলো পড়ে নোংরা হয়ে ভেঙে যায়, বিভিন্ন মুখ বিকৃত হয়ে যায়, দৃশ্য দূষণ হয়, পরিবেশও দূষণ হয়। আমার মনে হয় সরকারের উদ্যোগ যদি নেন, এই এই সব যে কোনো রকমের দৃশ্য দূষণ থেকে যদি আমাদেরকে মুক্তি দেন, এবং এই প্রচুর তার, নানান রকম তারে কেবিলে একদম জট পেকে আছে কলকাতা শহর, মানে আকাশ দেখা যায় না তারের চোটে। এই তারগুলোর যদি একটা বিধি ব্যবস্থা হয় তাহলে আমার শিল্পী হিসেবে খুব ভালো লাগবে, আমি এটা আবেদন করব। আর একটু সবুজ কলকাতা যদি হয়ে ওঠে, বিভিন্ন ফাইবারের মূর্তির বদলে যদি একটু সবুজ হয় কলকাতাটা, তাহলে একটু ভালো হয়। এবং পুজো শেষ হয়ে গেলে একটা যদি সরকারি নির্দেশ থাকে যে খুব তাড়াতাড়ি দ্রুত কতদিনের মধ্যে মাঠটাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে বা রাস্তাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে উদ্যোক্তাদেরকে বা শিল্পীদেরকে, সেই একটা গাইডলাইন খুব জরুরি। দ্বিতীয়ত, শিল্পের উপাদান, যে মানে শিল্প সৃষ্টির জন্যে কি কি আর্ট মেটেরিয়াল আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে একটা কথা বলা হয় সীসাযুক্ত রং ব্যবহার না করতে, কিন্তু দুর্গাপুজোর মণ্ডপসজ্জা এবং মূর্তি নির্মাণে যে রং ব্যবহার হয় তাতে যেটুকু সীসা বেরোয় যৎসামান্য, সীসার থেকেও বড় যেটা সমস্যা সেটা হচ্ছে থার্মোকল, ফাইবার, ফ্লেক্স, এই ধরনের আরও মেটেরিয়াল যেইগুলো মানে পরে আর ধ্বংস হয় না, প্রকৃতির সঙ্গে মিশে যায় না, রিসাইকেল করাও যায় না অনেক ক্ষেত্রে। সেই গার্বেজগুলোর ওপর বিধিনিষেধ বোধহয় করার সময় এসছে।
এমন মেটেরিয়াল ব্যবহার করতে হবে যাতে পরিবেশ না দূষিত হয়। কারণ হয়তো শুনতে যারা এই সমস্ত মেটেরিয়ালগুলো ব্যবহার করে কাজ করতে অভ্যস্ত তারা হয়তো ক্ষেপে যাবেন এগুলোর বাধা দিলে, কিন্তু তাঁদেরও সন্তানরা বড় হচ্ছে এই পরিবেশে। হ্যাঁ, মানে আলটিমেটলি কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। 2 নম্বর হচ্ছে গাছে আলো লাগানো। পশু পাখি অনেক জীব, অনেকেই বাস করে গাছগুলোতে, অনেক প্রাণী, তাদের অত্যন্ত অসুবিধা হয়। এবং গাছে আলো লাগানোটাও যদি বন্ধ হয় এবং মানে বিজ্ঞাপন দেখা যাবে না বলে গাছ কেটে দেওয়া, এটা অত্যন্ত কদর্য একটা প্র্যাকটিস বলে আমি মনে করি। আমি মানে অনেক গলা ফাটিয়েও কিছু করতে পারিনি। এই প্রশাসন যদি এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করেন তাহলে আমাদের সবার খুব উপকার হবে। একটা জিনিস আমার মনে হয় যে মানুষ হিসেবে আসলে আমাদের দাবিটা আরেকটা কথাও, এই একটু ইন্টারাপ্ট করলাম, মানে এই প্রতিমা সংরক্ষণ, এটা মানে এইটাও না আমার মনে হয় যে এটাতেও খুব অসুবিধে। প্রতিমা সংরক্ষণ মানে প্রথমত মাটির প্রতিমা রাখা যায় না, ওভাবে থাকে না। আর যদি সংরক্ষণ করা হয়, মাটির প্রতিমা তো তৈরি হয় বিসর্জনের জন্য, ওটাই পরম্পরা, ওইটাই তো আমাদের এই উৎসবের একটা অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, আর অনেক সময় ফাইবারের বা ধাতুর মূর্তি তৈরি করতে হয় বিভিন্ন শিল্পের কারণে, কিন্তু সেটাও আমার মনে হয় এই সংরক্ষণ করা ব্যাপারটা বা এমন মেটেরিয়াল ইউজ করা উচিত যেটা পরিবেশের ক্ষতি হয় না। আর সংরক্ষণ হলেও মানে আমি মাটির মূর্তি তো সংরক্ষণ করার আমি ঘোর বিরোধী। না, একেবারে মাটির মূর্তি তো বিসর্জনের জন্য। দ্বিতীয়ত আমি এর সঙ্গে একটু সংযোজন রেখে আমার যেটুকুনি অভিজ্ঞতা আমি যদি বলি, সেটা হচ্ছে যে উপায়ে সংরক্ষণ হয় সেটার প্রতিও কোনো নিষ্ঠা বেশিরভাগ সময় দেখা যায় না। মানে একটা প্রতিমাকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে তার একটা সংরক্ষণের বৈশিষ্ট্য আছে। যেভাবে আমরা মিউজিয়ামে একটা আর্ট পিসকে সংরক্ষণ করতে দেখি, আমি যদি ধরে নিই সেটা একটি আর্ট পিস, তাহলে তার একটি সংরক্ষণেরও বৈশিষ্ট্য থাকা উচিত। সেটারও কিন্তু দেখা যায় না। সংরক্ষণ করতে হবে মানে আমি কোনো একটা জায়গায় গিয়ে এসে বসিয়ে দিলাম, তাহলেই সেটা সংরক্ষণ হয়ে গেল। সেটাও মনে হয় যদি সংরক্ষণ করতেই হয় এরকম কিছু, তাহলে তারও নিয়ম মেনে, তারও বিভিন্ন বৈশিষ্ট্য মেনে সংরক্ষণ থাকা উচিত। মানে এরকম একটি গ্যালারি তৈরির বরাত আমিও পেয়েছিলাম, এবং আমি শুধু কনস্ট্রাকশন মানে সংরক্ষণের জায়গাটাকে আমি প্রস্তুত করেছিলাম সরকারি কাজ টেন্ডারের মাধ্যমে। কিন্তু তার মধ্যে সংরক্ষণ যেভাবে হচ্ছিল সেইটাতে আমার একটু আপত্তি আছে। মূর্তি খসে পড়ে, ভেঙে পড়ে, তারপরে সে ধুলো ঝুলে ভর্তি হয়ে যায়, এটা আমার খুব একটা ভালো লাগে না। সংরক্ষণটা না হলেই বোধহয় ভালো। আর সংরক্ষণ অত্যন্ত জরুরি, সেটা ডিজিটালি সংরক্ষণ করা। সরকারি উদ্যোগে যদি একটা ডিজিটাল সংরক্ষণের ব্যবস্থা হয়, এই থিমগুলোর নাম, কারা তৈরি করছেন, কারা কারা ইনভলভ আছেন, কি তার ভাবনাটা কি, এবং তার ডেটাবেস, তার ভিডিও এবং স্টিল ফটোগ্রাফি, এগুলো যদি হয়। ব্যক্তিগত উদ্যোগে কিছু ছেলে সারা বছর ধরে ছবি তুলে যাচ্ছে, নিজেদের কাছে রাখছে আজকাল, আমি তাদেরকে চিনি, খুবই পরিশ্রম করে তারা করছেন। এটা যদি হয় তো খুব ভালো হয়। একেবারেই। আর একটা বিষয় আমার মনে হয়, সেটা উৎসবের সময় আসলে যেটা বলছিলাম আমি, যে আমরা মানুষ হিসেবে পৃথিবীর বুকে আমরা তো শ্রেষ্ঠ শুধু মনে করি না, আমরা প্রায় মনে করি যে পৃথিবীটা শুধু যেন আমাদেরই জন্যে। পৃথিবী তো শুধু আমাদের জন্য নয়, পৃথিবী তো সবার জন্য। এই সবার কথাটা আমরা ভুলে যাই, উৎসবের সময় আমরা আরও বিশেষ করে ভুলে যাই। এবং সে কারণে শুধু গাছের আলোর কথা, তো গাছের আলো তো একটা বড় ব্যাপার। আমার মনে হয় শব্দ এবং আলো সার্বিকভাবেই তার একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, যেটাতে এই যে খোলা আকাশ, সেই খোলা আকাশটাকে অন্যান্য পশু পাখির জন্য ব্যবহার করতে দেওয়া, এবং এই যে আমরা পুরো গোটা পথটাকে আলোকিত করে দিলাম, এবং আলোকিত করে দিয়ে আমি জানলামই না যে পাশে এতগুলো গাছ আছে, সেই গাছের মধ্যে পাখিরা এসে রাতে ঘুমোতে পারবে না, কেউ ঘুমোতে পারছে না। আর শব্দর যে ব্যবহার হচ্ছে, প্রক্ষেপণ হচ্ছে, সেটা গোটা রাত জুড়ে যদি চলে, আমার মনে হয় কি এই সব জায়গাগুলো কোথাও একটু ভাবার সময় এসছে। দেখো, কলকাতা শহরে সারারাত্রি আলো জ্বলে, মানে সারা বছর, কিছু করার নেই। একটা মেট্রোপলিটন সিটিতে রাত্রেবেলাতেও কাজকর্ম থাকেই। তোমাদের যা প্রফেশন, আমাদের যা প্রফেশন, সারা রাত ছুটতে হয়, তো আলো তো রাস্তায় থাকবেই। সেটার সঙ্গে বোধহয় কিছুটা অ্যাডজাস্টমেন্ট করেও নিয়েছে, একটা অভিযোজন হয়েওছে এই মানে শহুরে জীবজন্তু, পশু পাখিদের নিশ্চয়ই হয়েছে, নাহলে তারা বেঁচে আছে কি করে।
কিন্তু একটা ভালো দিক হচ্ছে থিম পুজোর, এই থিম পুজো শুরু হওয়ার পরে আমি অন্তত দেখেছি ছোটবেলার পুজোর অভিজ্ঞতার এবং এখনের অভিজ্ঞতায় মানে শব্দ দূষণ কমেছে। গাক গাক করে গান বাজছে না এখন, এখন তো একটা থিম মিউজিক তৈরি হচ্ছে যেটা মণ্ডপের মধ্যেই সীমাবদ্ধ, বাইরে জরুরি ঘোষণা বা একটু অল্পক্ষণের জন্য একটু হয়তো সঙ্গীত বাজলো, এটা উৎসবের অঙ্গ, তারপরে থেমে যাচ্ছে, সেটা বাজছে না। 2 নম্বর কথা আলোর মৃদু আলোর ব্যবহার এবং তার যেভাবে আলোকে নানানভাবে ব্যবহার হচ্ছে এখন থিম পুজোর ফলে শৈল্পিকভাবে, তাতে সেটাও একটা ভালো দিক। থিম পুজোর ভালো দিক এইগুলো, কাজেই সেগুলো একটা দিকে হচ্ছে, কিন্তু সরকারি অনুশাসন যদি থাকে এইসব দিকে তাহলে কিন্তু আমাদের শহরটা আরও সুন্দর হবে। শুধু শিল্পী মানে শুধু দুর্গাপুজোর ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে অনুশাসনটা জারি হতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আর একটা কথা হঠাৎ করেই মনে পড়লো এই প্রসঙ্গে, এই অনুশাসনের প্রসঙ্গে, যখন একজন থিম শিল্পী হিসাবে তুমি তো একটা শব্দকে তার মধ্যে রাখছো এবং সেই শব্দটার একটা গুরুত্ব আছে, সেই শিল্পটাকে মানুষ যখন আস্বাদন করছেন আর তখনই একটা তীব্র হুইশাল বেজে উঠলো, এটা শিল্পী হিসাবে কীরকম লাগে? খুবই খারাপ লাগে, কিন্তু আমি অনেক বলেও এটা পারিনি। সিকিউরিটি গার্ড যারা থাকে তারা বাঁশি বাজিয়েই কথা বলে, মানে মুখে কত কথা বলবে, এটা খুব মানে এটার একটা বিকল্প ভাবলে ভালো হয়। সবটা তো আর আমার পক্ষে ভাবা সম্ভব নয়, আমি অত্যন্ত সামান্য ক্ষুদ্র মানুষ, ফলে এটাও যদি কর্মকর্তারা বাকি সবাই ভাবে তাহলে ভালো হয়। তার জন্য শিল্প তো একজন শিল্পী সবসময়ই চান যে তার পরিবেশ যেন সুন্দর থাকে, তো সেই জন্যে সেই কারণেই আমার এই কথাগুলি বলা, অন্য কোনো এর উদ্দেশ্য ছিল না। যে কোনো পুজোর ক্ষেত্রেই, আমার ক্ষেত্রেই বলছি, আমার আরেকটি অত্যন্ত প্রিয় পুজো, পুরস্কৃত হয়নি কিন্তু আমি মনে করি আমার জীবনের সেরা কাজ, ভারত চক্রে 2023 সালে আমি ভ্রান্তি নামে একটা কাজ করেছিলাম, মানুষের ভুলটাকে দেখানো হয়েছিল। তো সেই ভুল হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ, মানে ক্ষমতা অনেক হয়ে গেলে তখন আমরা মনে করি যে আমি সব, শেষ কথা। দম্ভ, রাজাকে বা ব্রাহ্মণকে দম্ভের একটা শীর্ষস্থানে যখন নিয়ে চলে যায় তখন সে মনে করে আমিই দেবতা, মানে এই ভুলটাকে দেখানো হয়েছিল। তো ওই পুজোটি পুরস্কৃত হয়নি, শর্টলিস্ট হয়েও সেটা পুরস্কার পায়নি, কিন্তু আমার অন্যতম সেরা কাজ ছিল। তো আমি মনে করি যে প্রাইজটা দিয়েই সবসময় কাজকে বিচার করা একদম উচিত নয়। প্রাইজটা পেলে তো খুব ভালো, সবারই ভালো লাগে, কিন্তু আসল কথা হচ্ছে শিল্প চর্চা। এই চর্চা করতে করতেই আরেকদিন আরেকটা কাজ উঠে আসবে, এটা মাথায় রাখা খুব প্রয়োজন। আমি দর্শকদেরকেও বলবো এবং পুজোর কর্মকর্তাদেরকেও বলবো, দেখুন আমরা শিল্পীরা গুটি কয়েক লোক, আর দর্শকরাই কিন্তু শেষ কথা। তারা লাইন দিয়ে দাঁড়ান, ধৈর্য ধরে পুজো দেখেন, তাই জন্যই পুজো আজকে এই জায়গায় গেছে। এবং কর্মকর্তারা তারা আমাদের উপর বিশ্বাস করে, ভরসা করে, ঘরের খেয়ে বনের মোষ দাঁড়িয়ে তারা টাকা পয়সা জোগাড় করে এবং সেই টাকা দিয়ে আমরা চর্চা করি পুজোর। তো সেক্ষেত্রে তাদের অবদান কোনো অংশে কম নয়। তাদের আরেকটু সংবেদনশীল হলে এই পুজো শিল্প কিন্তু আগামী দিনে আরও অনেক দূর এগোবে বলে আমার বিশ্বাস। তা না হলে যদি শিল্পকে যদি বেঁধে দেওয়ার চেষ্টা হয় নানান দিক থেকে, বাধ্যবাধকতার মধ্যে যদি শিল্পকে বেঁধে দেওয়া হয়, তাহলে কিন্তু শিল্পটা সেই অর্থে আর তার চর্চার বিকাশে মানে ব্যাঘাত ঘটবে, এবং এইটা একটা ধর্মীয় সামাজিক উৎসব, এই উৎসবে ব্যাঘাত ঘটবে এবং এই ধর্মকে সামাজিক স্তরে নিয়ে এসে সর্বসাধারণের মধ্যে ধর্মকে মিশিয়ে দেওয়া, অন্য ধর্মের মানুষেরও ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে দুর্গাপুজোতে, এটা একটা খুব বড় দিক, সেটারও ব্যাঘাত ঘটবে। তা আমার মনে হয় সব দিক থেকেই আমাদেরকে একটু সতর্কভাবে এটাকে দেখা উচিত, যেহেতু দুর্গাপুজো আমাদের প্রধানই বলবো এই মুহূর্তে বাংলার শিল্প সংস্কৃতির একটা হেরিটেজ দুর্গাপুজো, সেটাকে আমাদের লালন করা উচিত ভালো করে। আরেকটা প্রশ্ন, এই এত বছর ধরে পুজো করতে গিয়ে কোথাও কি কখনো কোনো রাজনৈতিক নেতৃত্বের কখনো প্রেসারে আসতে হয়েছে, তাদের নির্দেশ বা তাদের এইরকমভাবে করো ওই রকমভাবে হোক, এরকম কি কখনো মনে হয়েছে? না, সেটা কখনো সরাসরি আসেনি।
কোনো রাজনৈতিক প্রেশার কখনো আসেনি। দেখো, প্রশাসন থেকে একটা গাইডলাইন থাকে, সেটা তো থাকতেই হবে। সেটা তো প্রশাসনিক গাইডলাইন, কতটা যেমন ছাড়তে হবে ফায়ার থেকে রাস্তায়, থাকে, ফায়ার পুলিশ সিকিউরিটি, থেকে থাকে, রাস্তায় কতটা ছাড়তে হবে লোক ঢোকার বেরোনোর জন্য, সেগুলো মেনেই আমরা কাজ করি। এছাড়া আমার কোনো আজ পর্যন্ত আমি এতগুলো দুর্গাপুজো করেছি, কখনো কোনো দুর্গাপুজো কমিটিও আমাকে কোনো প্রেশার দেয়নি। আমার এই 95টা দুর্গাপুজোর অভিজ্ঞতায় কখনো কোনো পুজো কমিটি আমাকে বলেনি যে তোমার পুজো কেন প্রাইজ পেল না। কখনো কোনো পুজো আমাকে কোনো প্রেশার দেয়নি, কোনো কর্মকর্তা আমাকে প্রেশার দেয়নি। কর্মকর্তারাই রাজনৈতিক লোকজন ছিলেন, তারাও কখনো প্রেশার দেয়নি। একটা মানে শিল্প মহলে বা শিল্পী মহলে একটা সুনাম বা দুর্নাম যাই বলি না কেন এটা আছে, সেটা হচ্ছে অনির্বাণ এতগুলো পুজো একসঙ্গে করে কি করে। মানে একজন শিল্পীর পক্ষে একটা দুটো পুজোকে মাথায় রাখাই, মানে যে ধরনের পুজো হয় আর কি, মানে অন্তত তোমরা যে ধরনের পুজো করো সেই পুজোকে মাথায় রাখাটাই কঠিন হয়ে পড়ে। সেখানে একসঙ্গে এতগুলো পুজোকে কি করে সেটা সম্ভব, মানে জাদুকাঠিটা কি? দেখো, আমি খুব প্রথম দিন থেকেই না অনেকগুলো করে পুজো করছি, তার বেশ অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমি যেভাবে পুজোটাকে ম্যানেজ করি, আমার প্রত্যেকটা পুজোর দায়িত্বে আমার সঙ্গে আরও দুজন করে সহকারী শিল্পী থাকে। দুজন, একজন দুর্গাপুজোর ম্যানেজমেন্টটা দেখে, সবাই ঠিকমতো কাজ করছে কিনা, কোনটা সোজা হচ্ছে, কোনটা বাঁকা হচ্ছে, কত টাকা পয়সার হিসেব, কি কিনতে হবে, কত ম্যান পাওয়ার, ক্লাবের সঙ্গে সংযোগ রেখে চলা। আরেকজন তার আর্টিস্টিক দিকটা, আমি যে বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে আমার কাজটা কেমন হবে, আমার ভাবনাটা কি, সেইটাকে সঠিকভাবে তার প্রতিফলনটা যাতে হয়, বাস্তব রূপায়ণটা হয়, সেইটার দিকে নজর দিচ্ছে আরেকজন। আর আমি এই দুটোর ওপরে আমি থেকে দেখে নিচ্ছি যে সেটা ব্যালেন্সটা ঠিক হচ্ছে কিনা। আমি এই পদ্ধতিতে কাজ করি এবং আমি দুর্গাপুজো শেষ হওয়ার পরেই শুরু করে দিই চিন্তাভাবনা করা। এবং আমি খুব যে লেআউট করে প্যান্ডেল করি তা নয়, কিন্তু একটা খসড়া আমি তৈরি করি, মোটামুটিভাবে ভেবে নিই। ধরো আমি আলিপুর সার্বজনীনে একটি কাজ করেছিলাম 2024 সালে, সংকল্প, বহুরূপীদেরকে নিয়ে কাজ। অসাধারণ কাজ। হ্যাঁ, তো ওই কাজটাতে আমি ভেবে নিয়েছিলাম যে এখানে আমাকে এস্টাবলিশ করতে হবে যে মানুষের মধ্যেই দেবতা আছে। মানুষ যখন দেবতা সাজছে, আসলে এটা আমার বাড়িতে পুজো করতে গিয়ে একটু আগে যে মন্ত্রটির কথা বললাম, ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা, এই মন্ত্রটার থেকেই আমার এই চিন্তাভাবনাটা এসেছিল যে দুর্গা সবের মধ্যে আছে। মানুষ যখন যেই মুহূর্তে সং সেজে সামনে এসে দাঁড়াচ্ছে, অভিনয় করছে বা নাচছে বা একটা রূপে সেজে আসছে, তখন সে আমার কাছে দেবতা হয়ে যাচ্ছে। তো এইটাকে ধরেই আমি এই যে ট্রান্সফরমেশনটাকে ধরার চেষ্টা করব, এই ভাবনা চিন্তাটা আমার ছিল। এটা চিন্তা করতে গিয়ে স্বাভাবিকভাবেই একটা দেবী মূর্তির কিরমভাবে রাখবো সেই একটা চিন্তা ভাবনা এলো। আর ভেবেছিলাম যে এই দেবী মূর্তির এই সংরা কোথায় গিয়ে পারফর্ম করত, যে জমিদার বাড়িগুলো, সেই জমিদার বাড়িগুলোর কি অবস্থা এখন, শিল্পটারও এখন কি অবস্থা, দুটোই ক্ষয়িষ্ণু। এই একটার ক্ষয়ের মধ্যে দিয়ে আরেকটার ক্ষয়টাকে এস্টাবলিশ করা, এইটুকু আমার মাথায় ছিল। বাদ বাকিটা আমি এইটুকু খসড়া আমার কাছে করা ছিল। এইবারে প্রত্যেক দিন একটু 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 করে সেই খসড়াটা তৈরি করেছি। এবং আমাদের সুবিধা হচ্ছে কি, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি সৌভাগ্যবান যে দুর্গাপুজো শেষ হওয়ার পরেই আমার ক্লাবগুলো আমার সঙ্গে যোগাযোগ করে যে তুমি আমার এই বছর বা তার পরের বছরও কোন কাজ করব ঠিক হয়ে থাকে। তো আমি ওই জায়গাটা সম্পর্কে ওয়াকিবহাল, এবং এতগুলো পুজো করার এবং ক্লাবগুলির সঙ্গে সদ্ভাব রাখার ফলে মোটামুটি সব ক্লাবগুলো যেখানে আমি কাজ করিনি সেইটারও একটা মাঠটা কেমন বা গলিটা কেমন আমার একটা জানি। তো যখন কথা হয়ে যায় যে এই কাজগুলো আমাকে করতে হবে, তারপরে আমি ভাবি যে ওইখানে কি কাজটা করব বা আমার কোন চিন্তাভাবনাটা ফিট করবে ওই কাজের জায়গাটায়। আবার কখনো হয়েছে জায়গাটা দেখেও আমার একটা নতুন চিন্তাভাবনা এসছে। তো এইটা করার পর আমি ডে 1 থেকে, মানে দুর্গাপুজোর শেষ হয়ে গেলে
লক্ষ্মী পুজোর পরে পরেই আমি আমার ছেলেপুলেদেরকে নিয়ে বসে যাই এবং একটা 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 করে ধরে স্কেচ করা শুরু করি, এবং এইটা পুরোটা আমি কমপ্লিট করি জুন মাস পর্যন্ত। জুনের এন্ডে গিয়ে, ওই জন্যই আমি জুনের আগে শুরু করি না কাজ। জুনের এন্ডে যখন আমি কাজ শুরু করি তখন আমার হাতে বেশ কিছুটা মশলা আছে, তথ্য আছে, একটা রিসার্চ ওয়ার্ক আছে, তারপরে একটু 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 করে সেটাকে আমি মাঠে নামাই। তো আমার এই পদ্ধতিটাতে সুবিধে হয়, এবং আমি আধ্যাত্মিক মানুষ, আমার ভগবানে মা দুর্গার প্রতি অগাধ ভালোবাসা, এবং সেটা তো বোঝাই যাচ্ছে, বিশ্বাস। বাড়িতে যার বিগ্রহ মা প্রতিষ্ঠিত আর কি, তাহলে তো আমি এইটুকু জানি যে মা আছেন বলে আমি কাজটা পারছি, মা চাইছেন বলে হচ্ছে, নাহলে হতো না। বেশ, আমরা একবারে শেষের পর্যায়ে পৌঁছে গেছি। একটা জিনিস খালি জানবো, সেটা হচ্ছে যে এবছর কবে থেকে কাজ শুরু হচ্ছে? আমি এবছর কলকাতা শহরে 4টি পুজো করছি এবং জেলায় একটা পুজো করছি, 5টা পুজো। আমার সঙ্গে সহযোগিতা করার জন্য 500 শিল্পী আছেন, 500 জনের আমার টিম, যারা কন্ট্রাকচুয়ালি আমার সঙ্গে কাজ করেন। কখনো কখনো নতুন লোকজনের সংযোজন হয়, কেউ কেউ আবার বাইরে চলেও যায় অন্যান্য কাজে, আর পার্মানেন্ট লোকজন আছে, এদেরকে নিয়ে আমি কাজগুলি করছি। তার মধ্যে প্রথম যে কাজটা শুরু করার কথা সেটা নাকতলা উদয়ন সঙ্গে 29শে জুন স্নান যাত্রার দিনে খুঁটি পুজো, এবং সেই দিনে ভূমি পুজো করে আমরা কাজ শুরু করব। এরপর 5 তারিখ জুলাই মাসের আমরা দমদম পাক তরুণ সঙ্গে কাজ শুরু করব, আর কাঁথিতে কাজ শুরু করব 16 তারিখ উল্টো রথের দিন। এই 3টে ডেট এখনো ঠিক হয়েছে, বাকি ডেটগুলো খুব তাড়াতাড়ি আমরা ঠিক করে ফেলবো কবে থেকে শুরু করব। বাকি আর কোথায় কোথায়? কাশী বসলেনে কাজ করছি, আর আলিপুর সার্বজনীনে কাজ করেছি। তো আলিপুর সার্বজনীনেও মিটিং আছে, আমরা রথের মধ্যেই শুরু করে দেবো বাকি দুটো পুজো। আর কাশী বসলেন এখন না, এখানে একটু যদি সরকারি সাহায্য পাই তাহলে আমাদের শিল্পীদের এবং উদ্যোক্তাদের একটু সুবিধা হয়। সরকারি সাহায্য, দেখো, কলকাতার দুর্গাপুজো কিন্তু রাস্তায় বা মাঠে যেখানেই হোক সেটা সরকারি জায়গা। মাঠও তো পুজো কমিটির নিজস্ব নয়, বেশিরভাগ দীর্ঘদিন ধরে একটা জায়গায় পুজো হয়ে আসছে। তো সেই কাশী বসলেনের পুজোটা 80 বছরের পুজো, আর একটু বেশি বোধহয়। তো সেই পুজোটাও হয়ে আসছে যে জায়গাটা, সেটা একটা কর্পোরেশনের মাঠ, আর তার পাশে একটা সরু রাস্তা। এবারে রাস্তারও কিছুটা অংশ দিয়ে ভিআইপিদেরকে ঢোকানো হয় মাঠের মধ্যে। তো একটা তো গাইডলাইন আগে ছিল, এই গাইডলাইনটা মহামান্য আদালতের গাইডলাইন, যে বিভিন্ন চওড়া রাস্তার ক্ষেত্রে কতটা রাস্তা ছাড়তে হবে, যত বড় চওড়া রাস্তা হবে তত বেশি ছাড়তে হবে। ন্যূনতম ছাড়টা ছিল 6 ফুট, আর তারপরে বাড়তে থাকতো। আর যে কোনো অন্যান্য প্রপার্টি থেকে 4 ফুটের একটা ডিস্টেন্স রেখে করতে হবে মণ্ডপ। তো সেইভাবেই আমরা কাজ করে এসেছি। তো এখন কাশী বসলেনের ক্ষেত্রে ওই রাস্তাটাতে যেটুকু ইনভলভমেন্ট, রাস্তার এবং মণ্ডপটা এবং ওই মাঠটা একটা লোহার জাল দিয়ে ঘেরা, যাতে ফুটবল খেলার সময় বলটা না সরে যায়। তো সরকারের অনুমোদন নিয়ে ওই মাঠের জালটাকে ওরা নাট বল্টু সিস্টেমে আছে, ওইগুলোকে খুলে দিয়ে ওরা জালটা সরিয়ে রেখে পুজোটা করে, আবার পুজো হয়ে গেলে জালটা লাগিয়ে দেয়। তা নাহলে কি একটা খাঁচার মধ্যে মা দুর্গা বন্দি, বাঘিনীর মতো মনে হয় মাকে। তো ওই খাঁচাটা যে খুলবে, এই যে পারমিশন নেওয়া, এই প্রসেসগুলো এখনো শুরু হয়নি। যেহেতু মানে এটা চলে আসছিল অনেক দিন ধরে, তাই জন্য এই পারমিশনটা এসেই যেত। এখন এইবারে একটা রাজনৈতিক পালাবদল হয়েছে, ফলে এখনো তো ঠিকভাবে, এই তো দপ্তর বন্টন হলো সদ্য, এখনো তারপরে সবটাই এখন আনস্টেবল হয়ে রয়েছে ওই এখনো কর্পোরেশনের দিকগুলো। ফলে এই পারমিশনের জায়গাটা একটু মনে হয় সমস্যা আছে, তাই জন্য ওরা এখনো যোগাযোগ, মানে এখনো দিন ঠিক করতে পারছে না। তো এইটা যদি একটু মানে সরকারি গাইডলাইন যেটাই হবে সেটা যদি একটু আমাদের হাতে এসে যায়, কারণ আর সময় নেই আমাদের হাতে, তাহলে আমাদের খুব সুবিধা হয়। সরকার যদি বলে দেন একবার, যে প্রশাসন যদি বলে দেন যে হ্যাঁ এইভাবে পুজোটা অমুক দিন শুরু হবে এবং অমুক দিন বিসর্জন করতে হবে, তাহলে আমরা বুঝতে পারি, প্রস্তুতি নিতে পারি যে সেই মতো এগোবো আর কি।
ফোরাম ফর দুর্গোৎসব যেরকম কমিটি একটা আছে, যেখানে যারা উদ্যোক্তা তাদের একটা জায়গা, তেমনভাবে শিল্পীদেরও নিশ্চয়ই এরকম একটা কোনো ফোরাম আছে, বা না হলেও এটা থাকা খুব জরুরি, অন্তত যারা কলকাতায় আছে নিশ্চয়ই। তাহলে এই দুই কমিটির পক্ষ থেকে যদি একটু সরকারের কাছে এটা মানে আনুষ্ঠানিকভাবে একটা নিবেদন করা হয়, তাহলে নিশ্চয়ই মানে সেরকম কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এই উদ্যোগটা নেওয়া হবে এবারে খুব শীঘ্রই হয়তো। আর ব্যক্তিগতভাবে একবার নেওয়াও হয়েছে, একটা মেল করা হয়েছে, গৌরাঙ্গ কুইলা করেছেন শুনলাম। তো আমাদের একমাত্রিক যে আমাদের দুর্গাপুজোর শিল্পীদের ফোরাম, সেখানে আলোচনা হয়েছে যে পুজোটার একটা সরকারের কাছে একটা আবেদন করার জন্য। আমরা করব খুব শীঘ্রই, কারণ এখন অবধি ওনারা এখন এতটাই ব্যস্ত আছেন, কারণ নতুন একটা সবে একটা ফর্ম হয়েছে সরকার, তো আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাদের, সেগুলি ওনারা করছেন। আমার আশা সরকার নিজে থেকেই উদ্যোগী হবেন কিছুদিনের মধ্যে, না হলে আমরা একটা আবেদন করব। অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস স্পষ্ট হলো যে আজকের এই পডকাস্টের মধ্য দিয়ে, যে এবছর অন্যান্য বছরের মতন এবছরও দুর্গাপুজো হচ্ছে এবং হবেও, এবং যেগুলো খুব জাঁকজমক করে হওয়ার কথা প্রায় সেগুলো বেশিরভাগগুলোই খুব জাঁকজমক করে হবে, সেইটুকুনি বোঝা যাচ্ছে। কিন্তু বড় বড় পুজো ঠিক কিভাবে হবে, অর্থাৎ কবে থেকে শুরু হবে, এবং সেটা পরবর্তীকালে এই যে আমরা বলছি প্রিভিউ শো, সেটা এবার আদৌ হবে কি না, হলে কতদিন আগে হবে, বা কার্নিভাল নিয়ে এর আগে আমি শিল্পী সুশান্তর সঙ্গে কথা বলেছিলাম, সুশান্ত শিবানী পালের সঙ্গে, তিনিও এক কথা বললেন যে কার্নিভাল তার পছন্দের জিনিস নয়, এবং আজকে অনির্বাণের সঙ্গে যখন কথা বললাম তিনিও বললেন, অনির্বাণ দাসও বললেন যে কার্নিভাল অন্তত তারও পছন্দের জিনিস নয়। ফলে ধরে নেওয়া যাচ্ছে যে সেই কার্নিভালের ভবিষ্যৎ কী হবে, এইসব প্রশ্নগুলো হয়তো আগামী দিনে তার উত্তর পাওয়া যাবে। কিন্তু এইটুকুনি বোঝা গেল যে এবছর দুর্গাপুজো হবে, এবং দুর্গাপুজোর জন্য সরকারও এগিয়ে আসবে, তেমনটাই আশাবাদী অন্তত শিল্পী অনির্বাণ দাস। এখন আমাদের সময়ের হাতেই ছেড়ে দিতে হবে। তবে এর পর্যায়ক্রমিকভাবে দুর্গাপুজো ঠিক কবে শুরু হচ্ছে, বা এই যে অনেকগুলো সমস্যা, রাস্তায় হবে কি না এবার আদৌ, রাস্তায় হলে সরকার কি তার ছাড় দেবেন, বা এই যে কাশীবোস লেনের মতন যে সমস্ত অঞ্চল, যে সমস্ত মাঠগুলো অন্তত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আছে, কোনোটা কর্পোরেশন, কোনোটা সিএবির হাতে, বা বিভিন্ন জায়গায় যত মাঠ আছে সেই মাঠগুলোকে তারা অনুমোদন দেবেন কিনা, এই সব প্রশ্নগুলো যেহেতু থেকেই যাচ্ছে, ফলে শুনবো তোমায় আমরা আরও কোনো একটা পডকাস্টে, তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা অবশ্যই করব। আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর+ ডিজিটাল। নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।